Hi, good morning. I said good morning. আরে জোরে বলো গুড মর্নিং। আরে এটা কি শুধুই গুড মর্নিং নাকি? তাহলে ভেরি গুড মর্নিং, সে ভেরি গুড মর্নিং। কেন আজকে ভেরি গুড মর্নিং? আজকে 27শে জানুয়ারি 2013। আমার মা 60 বছর কমপ্লিট করেছে। তো এই 60 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এক জায়গায় সবাই একত্রিত হয়েছি শুধু একটাই কারণে, যে আজকে এই বিশেষ দিন বলতে এটাই বলবো যে আমার দাদা বা আমার পরিবারের কাছে আজকে বিশেষ দিন। এই মুহূর্তটাকে আমরা স্মরণীয় করে রাখতে চেয়েছি। আমার মাকে আমরা এমন একটা মুহূর্ত দিতে চেয়েছি আজকের দিনে, যে দিনটা সারা জীবন শুধু তার কাছে না, আমাদের কাছেও যেন মেমোরেবল হয়ে থাকে। তো সেই জন্যই বললাম ভেরি গুড মর্নিং। আজকে আপনারা সবাই এখানে এসছেন, আমি খুবই আনন্দিত যে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আপনাদের ব্যস্ততম সময়কে উপেক্ষা করে শুধুমাত্র যে আমাদের ইচ্ছা যে একটা ভালো দিন আজকে আমার মাকে উপহার দেবো, এর জন্যে সময় নষ্ট করে এখানে আসার জন্য সত্যি আমরা গর্বিত, আনন্দিত। তো আজকে এই ইভেন্টটা করার উদ্দেশ্য কী বা কেন করলাম, এটা সম্পর্কে ছোট্ট একটা কথা বলতে চাই। আমি বা আমার দাদা যখন দেখলাম যে এটা 60 বছর পূর্তি হচ্ছে মায়ের, আমাদের মনে হয়েছিল যে আমরা কী উপহার দিতে পারি মাকে। কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস তো সবই আছে, বা যে জিনিস পয়সা দিয়ে কেনা যায় আমার মনে হয় তো তার একটা ভ্যালু থাকে। কিন্তু মানে আমি বলতে চাইছি কি, যে আমরা এমন একটা কিছু ভ্যালুয়েবল জিনিস দিতে চাইছি যেটা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না। কারণ আমার মনে হয়েছে যে এই সংসারে, এই জগতে মায়ের সাথে তার সন্তানের রিলেশন একটা শব্দই বলা যায়, আনকন্ডিশনাল লাভ। কারণ প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক জিনিসের সাথে আজকে আমার যেটা মনে হয়েছে একটা স্বার্থ জড়িয়ে আছে। আমিও দুটো সন্তানের পিতা। আমি যখন আমার সন্তানকে জন্ম দিয়েছি আমার একটাই মনে হয়েছে যে আমার অবর্তমানে আমার সন্তান আমার স্ত্রীকে দেখবে, আমার পরিবারকে দেখবে, সে তার বংশ এগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন রকম চিন্তা থাকে, ছেলে বড় হবে, এই করবে, ওই করবে, আমি অসুস্থ হয়ে যাব, আমাকে দেখবে। অর্থাৎ একটা বাবা হয়েও আমার স্বার্থের জড়িয়ে আছে তার সাথে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, যে মা তার সন্তানকে জন্ম দিচ্ছে সে কি কোনো স্বার্থ চিন্তা করে জন্ম দেয়? তার কি কোনো কন্ডিশন থাকে? নাথিং, কোনো কন্ডিশন নেই। সন্তানের সাথে মায়ের, আমার মনে হয় মায়ের দিক থেকে কোনো কন্ডিশন থাকে না। সেই জন্য আমি বললাম আনকন্ডিশনাল লাভ। আজকে এই যে ইভেন্টটা আছে, এই ইভেন্টের মধ্যে আমরা চেষ্টা করেছি আমার মায়ের ছোটোবেলা থেকে নিয়ে আজ অবধি কিছু হ্যাপি মোমেন্ট, অর্থাৎ কিছু ফটোগ্রাফ দেখাতে। আমি যাদের কাছে গেছি ইনভাইট করতে, আপনারা যারা এসছেন প্রত্যেকের কিছু কিছু স্পিচ এতে আছে, যেটা আমরা এই 1.5 ঘন্টা 2 ঘন্টার শোয়ে দেখাবো। এটা বলতে পারেন আমার করার উদ্দেশ্য ছিল যে মাকে নিয়ে তাদের পুরনো স্মৃতি বা মায়ের সম্পর্কে, আমার মায়ের সম্পর্কে তাদের যে অভিব্যক্তি বা যে চিন্তাভাবনা বা যে ইমোশান, সেটা আজকে এখানে আমরা দেখব। মাঝখানে কিছু ফটো দেখব। এছাড়া এই যে ভিডিওটা চলছে এটার পরে কিছু কিছু আমাদের ইভেন্ট থাকবে, যেমন কিছু পার্সোনাল, কেউ গান করলো, কেউ নাচ করলো, আবৃত্তি করলো, এরকম ছোটোখাটো জিনিস হবে। খাওয়া দাওয়া চলতেই থাকবে, খাবার দাবার রাখা আছে এখানে, এরা সার্ভ করবে। প্লাস দুপুরে যার যেরকম লাগবে সেইভাবে চেয়ে চিনতে নেবেন। এবং আমার মনে হয় আপনারা এটা আজকে এনজয় করুন। মনে হচ্ছে আমার পরিবারে একটা নতুন স্বাদের কিছু জিনিস আজকে দেখানো হবে,
যেটা হয়তো আমাদের আগামী জেনারেশন এই রাস্তায় হাঁটবে। কারণ আমি বললাম না, আমার স্বার্থ আছে একটা, আমিও স্বার্থ নিয়ে নিয়েছি। এই যে আজকে একটা কাজ করছি, কেন করছি আমি দেখছি কি, আজকে যদি আমার সন্তানকে, আমার ছেলে মেয়েকে দেখাতে পারি যে আমার বাবা মাকে আমি, আমার দুর্ভাগ্য যে আমার বাবার এইরকম কিছুই আমি পালন করতে পারিনি, আজকে আমার সৌভাগ্য যে আমার কাছে এরকম একটা দিন আছে যেটা আমি মায়ের জন্য পালন করতে পারছি। তেমনি আমারও মনে হয় যে আমি যেদিন 60 বছর হব, আমি যেদিন 70 বছর হব, আমি যেদিন রিটায়ারমেন্ট করব, আমার সন্তান যেন কিছু করে। কিন্তু আমার এক্সপেকটেশনটা তখনই হবে যখন আমার সন্তান দেখবে আমি কিছু করছি আমার মায়ের জন্য। সে শিখবে আজকের দিনটা থেকে যে আমারও আমার বাবা মার জন্য করা উচিত। কারণ প্রত্যেক বাবা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে তার জন্মদিন, তার বিবাহবার্ষিকী আস্তে আস্তে ভুলে যায়। কারণ যত দিন এগোতে থাকে তত দেখা যায় কি, সন্তানের জন্মদিন, তাদের বড় করা, তাদের পৈতে দেওয়া, তাদের অন্নপ্রাশন, তাদের বিবাহ, এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এই মানুষগুলোর মধ্যে যে একটা ইচ্ছা আছে যে আমাকে নিয়েও কোনো সেলিব্রেশন হতে পারে, যে আজকে রিটায়ারমেন্টে চলে গেছে, বা যে আজকে কী বলবো, বার্ধক্য বলা ভুল না, মানে আমার তো মনে হয় আজকে সমাজে আমরা অনেক ছেলে মেয়ে আছি যারা বাবা মাকে সেভাবে গুরুত্ব দিতে পারি না। তো সেই জিনিসটা আমি চাই না যে আমার ক্ষেত্রে, আমার জীবনে আসে। এটা আমার ভয় লাগে। আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি করব, তবে আমি এক্সপেক্ট করতে পারবো আমার ছেলে মেয়ের কাছ থেকে যে আমার ছেলে মেয়ে আমার জন্য করবে, সেও আনকন্ডিশনালি আমার জন্য করবে। তাই আজকের ইভেন্ট আনকন্ডিশনাল লাভ, এনজয় করুন। মাঝখানে মাঝখানে আবার আসবো আরও কিছু বলতে। पितुर्पधिका माता गर्भधारणपोषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। বিয়ে হলো, বিয়ে হয়ে আসলাম, তখন এই বাড়িতে ছয় দেওর ননদকে পেলাম। সবাই আমরা একসাথে খুব আনন্দ করে দিন কাটা। বিশেষ করে বোনের সঙ্গে আমার একদম বন্ধুর সম্পর্ক হয়ে গেছিল। আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে সিনেমা যেতাম, কত সময় ধরাও পড়ে যেতাম বাবার কাছে। তারপরে পড়াশুনোর ব্যাপারে ও সবসময় আমাকে মানে সাহস জোগাতো, আপনি পড়াশুনো করুন, পরীক্ষা দিন। ও দিয়েওছি। এই যত মনের কথা আমার সঙ্গে বলতো। তারপরে কত জায়গা থেকে সম্বন্ধ আসলো, তারপর বিয়ে ঠিক হয়ে গেল। বাবা মা এখানে ছিল না, আমরাই গেলাম বাদুড়িয়ায়, ওর দাদা আর আমি গিয়ে বিয়েটা ঠিক হলো। তারপরে কত সময় দাদার সঙ্গে মা বাবা ঝগড়া হয়ে চলে যেত, ও আবার দাদাকে নিয়ে সঙ্গে সেই বাবা মাকে আনতে যাওয়া। সে অনেক ঘটনা, পুরনো ঘটনা বলে শেষ করা যাবে না। এই করে বিয়ে থা হয়ে গেল, চলে গেল। কিন্তু সেই মধুর সম্পর্ক এত বয়স হয়ে গেছে, তাও আমাদের এখনো নষ্ট হয়নি। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় আর মানে রাগ হলে কারোর কথা শুনতো না। এইবার সেই 7 দিন সেই একটা বাতাবিলেও গাছ ছিল, ছাতে উঠে বসে থাকতো আর বাতাবিলেও খাতো, চান করতো না, ভাত খেত না। এইরকম কত ঘটনা আমাদের ঘটেছে জীবনে। তারপরে সিনেমা দেখতে গিয়ে একদিন আমরা মিথ্যে বলে গেলাম ওই সিটি টকিজে যাবো বলে গিয়ে, আর আসলে আমরা যাবো হাবড়ায়, গিয়ে ট্রেন ফেল হয়ে ট্রেন ধরতে পারলাম না, বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে আবার বাবাকে বললাম যে আমরা সেকেন্ড শোয়ে যাবো, আমার মারা যাবে সঙ্গে, মার এসে ওই যে ধন্যী মেয়ে দেখতে, মারা যাচ্ছে আর আমাদের সঙ্গে যাব আমরা। তবে হ্যাঁ, তোমার মারা যখন যাচ্ছে নিশ্চয়ই যাবে। তখন আমি আর মনি আবার চললাম তাড়াতাড়ি করে, সেই 4টে ট্রেন ধরে চলে গেলাম। সিনেমা টিনেমা দেখে রাত্রে যায়, সেকেন্ড শো দেখে বাড়ি এসছি। এসে বললাম খুব ভালো হয়েছে বাবা বইটা, আপনারা কাল যান দেখে আসুন। অনেক বলে টলে বাবা আমাকে পরের দিন পাঠিয়েছি। আর সেই দিনই আমার মা আর ভাই সিনেমায় গেছে। এবার দেখো মা আপনারা কাল সিনেমা দেখে গেলেন, আবার আজ? কাল কই, কাল তো আমরা আসিনি। বাবা তখন আর কোনো কথা বলেনি, বুঝে গেছে। এইবার বাড়ি এসে খেতে দিয়েছি, তখন যে বৌমা আমি তো নাইবি করে খাই, আমার সঙ্গে চালাকি করো না। আমি তো কি করে বুঝতেই পারছি না। মনে ঠিক বুঝতে পেরে গেছে, বাবা ঠিক ধরে ফেলেছে। তা বলছে আজকে তোমার মা কাল গিয়েছিল সিনেমায়? বলছে হ্যাঁ। বলে আজকেও আবার তোমার মা আর ভাই গিয়েছিল। মনে যে পোপা করে কোথায় লুকিয়ে পড়লো। এরকম করে আমরা কত যেতে বনগাঁ পর্যন্ত চলে গেছি, পয়সা নেই, কলার কাঁদি বিক্রি করে মুড়ি ফুড়ে ডেকে নিয়ে এলো, কলার কাঁদি বিক্রি করে দুজনে চলে গেলাম। মানে খুব আমাদের সঙ্গে দুজনের বন্ধুত্ব ছিল। এই এখনো পর্যন্ত সেই বন্ধুত্ব টিকে আছে, যতদিন বাঁচবো আশা করি সেটুকু থাকবে। আর কি আর শেষ জীবনে আশীর্বাদ করি যে 60 বছর এই জন্মদিনে ছেলেরা যে অনুষ্ঠানটা করেছে, সবাই খুব আনন্দিত। আশীর্বাদ করি সবাইকে নিয়ে কে সুখে শান্তিতে শেষ জীবনটা যেন কাটায়। কি বলা যায়, আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মনুর ব্যাপারে কোথা থেকে আরম্ভ করব জানি না, তবু মনে হয় যে একটা স্টেজ থেকে ছোটোবেলায় মনু আমার কাছে ছাড়া কারোর কাছে পড়তো না। স্কুলে থেকে আরম্ভ করে আপ টু ক্লাস 10 পর্যন্ত ও আমার কাছে ছাড়া কোনো মাস্টারও ছিল না, আমার কাছে পড়তো। এরপরে যদি মনে পড়ে ছোট ছোট ঘটনা, মনুর বিয়ের সময় বাড়িতে কেউ ছিল না, বাবা মা দাদা বৌদি কেউ ছিল না। তোমার বাবা এসেছিলেন আর অনিল কাকার স্ত্রী আর তোমার পিসি আর পিসমশাই এসেছিলেন। প্রথম দিন এসে ওনাদের সঙ্গে মোটামুটি কথাবার্তা হলো। আমি তখন ভুবনেশ্বর থাকি। আমি তখন বললাম যে তখন বাবা বাড়ি নেই, মামা নেই, তবু আমার মনে হয় আমার ছেলে পছন্দ হয়েছে। আমি এক্ষুনি কিন্তু আপনাদের ফাইনাল দিতে পারছি না, তবে কয়েকদিনের মধ্যেই দেবো। তারপরে 2-3 দিন পরে কিন্তু তারা আবার আসেন আমার কাছে, ওই বাড়িতেই সবাই মিলে। তখন ওরা বাড়িতে কেউ নেই, আমি রাজি হয়ে গেলাম। দেনা পাওনা কিছুই ছিল না, এটা আলমারি দেওয়ার কথা ছিল, আর কিচ্ছু না। এমনি বিয়ের ডেট তারিখ সব ঠিক হয়ে গেল ওখানে। তারপরে হ্যাঁ, এর মাঝে মনুকে আমি জিজ্ঞেস করেছিলাম, যেদিন প্রথম এসেছিল রঞ্জন, তখন মনুকে বললাম যে
দেখ চেহারা ছেলে তোকে খেটে খাওয়াতে পারবে, আর তোর ভিতরে যদি কোনো কমপ্লেক্সিটি থাকে, তুই ও প্রি ইউনিভার্সিটি পাস আর তুই জাস্ট গ্র্যাজুয়েট হতে যাচ্ছিস, হ্যাঁ, তাতে যদি কমপ্লেক্স হয় এখনও বলে দে, তাহলে আমি না করে দিই। তাহলে আমার কোনো কমপ্লেক্সিটি নেই, মানে তোর তাহলে পছন্দ আছে, ওকে তোর ট্যারা কিন্তু, হ্যাঁ, বলো তাতে কী হয়েছে? না ঠিক আছে, তাহলে আমি এগিয়ে যাই। এগিয়ে গেলাম, সমস্ত ডেট ফেট হয়ে গেল, খুব বেশি দিন সময় ছিল না। আমি তখন খবর দিলাম, বাবা বম্বে ছিল দিদির কাছে, মা বাবা দুজনই, আর তাকে টেলিগ্রাম করলাম। দাদা বৌদি এসে বললো, তুই কী করলি এটা, তুই জানিস না শুনিস না, সব অনিল কাকার ওপর ভরসা করে। আমরা ভাগ্যে, ওর ভাগ্যটাকে তো কেউ নিতে পারবে না। যাই হোক, ভালো করি খারাপ করি, বাবা এসে ডেট যখন হয়ে গেছে, অনিল কাকা বাবার খুব বন্ধু ছিল, ডেট যখন হয়ে গেছে তখন ওকে বললাম, মা বাবা নিয়ে গেল আশীর্বাদ করতে। বাবা বোতাম দিয়ে আশীর্বাদ করলো, করে তো ওখানে গিয়ে বাবা সব জানতে পারলো যে ছেলের জমি আছে, বাড়ি নেই। মেজো ভাইয়ের বাড়িতে থাকে, যখন আসে বাইরের থেকে, বড় ভাইয়ের বাড়ি আছে, কিন্তু ছেলের সামনে একটা জমি আছে। রাস্তায় বাবা আমাকে জুতো খুলে মারতে গেল। সুধীরবাবু বলে একজন লোক ছিলেন বাবার মোহরা, সে তখন বাবাকে আটকালো। আর কী হবে, ওর ভাগ্যের তো হয়েছে। বাবা বললো, তুই ওকে জলে ফেলে দিয়ে এলি? আমি বললাম, কেন, তোমার পছন্দ? ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলে এখানে থাকে না। হ্যাঁ, ইন দ্য মেন টাইম আমার দাদা কিন্তু ছেলের অফিসটা বুঝে সব খোঁজ খবর নিয়েছে। যাই হোক, ভবিতব্য যা হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেল। মেয়ে আসামে গৌহাটিতে ছিল, আমি তখন অরুণাচলে শান্তিসেনা মণ্ডলে ছিলাম, চাকরি করতাম। তখন আমি ওর ওখানে গেলাম, গিয়ে 3-4 দিন থাকলাম। ও কী কাজ করে, ওরিয়েন্টাল ফায়ার ইন্স্যুরেন্স অফিসে গিয়েছিলাম, দেখে এলাম চাকরি করে। একটা বাড়িতে ছিল, খুব দুপাশে দুটো ঘর ছিল, এই পাশে একটা। যাই হোক, চললো। তারপরে আমাদের রঞ্জন, যে মনুর বর, খুব পরিশ্রমী, কর্মঠ ছিল, এবং তার ফলে ও নিজের ভবিষ্যৎ নিজে হাতে তৈরি করে নিল। তাতে ওর ভাইদের বা কারোর কোনো সাহায্য নেয়নি। ইভেন ওই জমি কেনার জন্যে, যে জমিটায় বাড়ি করে তখন থাকতো, একটা বারাসাতে ছোট্ট ঘরে, দিদির বাড়ির থেকে সরে গিয়ে একটা ছোটো ঘরে থাকতো। সেখানে তখন রাজা রানা দুটো হয়েছে, খুব দুষ্ট ছিল সেই রানা। আর তখন একটা জমি কিনলো, 6,000 টাকা দিয়ে জমিটা কিনলো। বাবা বলেছিল টাকা দেবে ওকে, কিন্তু ও টাকা নেয়নি রঞ্জন। তাতে রঞ্জনের ওপর কারোর কিন্তু শ্রদ্ধা বা কারো কমেনি, বরং বেড়ে গেল। খুব কষ্ট করেছে, আমি নিজে দেখেছি। রঞ্জন তখনই সুগারের পেশেন্ট, ও রুটি খেয়ে অফিস যেত, আমি তখন চিন্তাই করতে পারতাম না। আমি ছুটিতে যখন আসতাম ওর ওখানে যেতাম, কেন মনু আমার সবচেয়ে প্রিয় বোন ছিল, সবার চেয়ে প্রিয় বোন, মানে ছোটোর থেকেই। তারপরে ওই মনু দাঁড়িয়ে থেকে ওই বাড়িটা করালো, ছোট বড় তখন আরম্ভ করলো। রঞ্জন তো সকাল থেকে বেরোতো আর রাত্রির 12টা পর্যন্ত বাড়ি ফিরত, অফিস করতো, অফিসের পরে বাইরে ও ইন্স্যুরেন্সের কাজ করতো। সেটা তো আমরা পরেও দেখেছি, যে রাত্রি 12টার সময় বনগাঁ থেকে ফিরে গোবরডাঙ্গা এসে থাকলো। ভাত পাবে কি পাবে না ঠিক নেই, তবু এসে থাকতো। আর মুখুজ্জি বাড়ি ভাত দুটো থাকে, খেয়ে শুতো, আবার ভোরবেলা বেরিয়ে যেত। অক্লান্ত পরিশ্রম করেছে, পরিশ্রমের জন্য ছেলেটা হয়তো অনেক ওর উপরে ধকল গেছে বলি তাড়াতাড়ি ওকে চলে যেতে হলো। যাই হোক, তারপরে ছেলে দুটো আস্তে আস্তে, জানি রাজা রানার কথা, ছোট ছোট ঘটনা, যে মা নেই, মা গেছে জমির বাড়ি হচ্ছে দেখতে, কাজ দেখতে, সমস্ত লেবার খাটানো সব মা করতো। তো সকালবেলা দুটো স্বামী বেরিয়ে যেত, বাচ্চা দুটোকে রেখে দরজায় তালা মেরে চলে যেত। আর তখন সেই একটা স্টোভ নিয়ে রাজা পেটের ওপর নিয়ে স্টোভটা নিয়ে যাচ্ছে, আর রানা কোথার থেকে একটা দেশলাই জোগাড় করেছে, স্টোভ জ্বালাবে। পাড়ার লোক চেল্লাচিল্লি করে, তবে ওদের তখন ঠান্ডা করে, এবং দরজা খুলে ওর মাকে খবর দিয়ে নিয়ে আসে, কেড়ে নেয়, বকাবকি করে। তারপরে তো রাজা রানার
বড় হয়ে গেল আস্তে আস্তে। ওরা বাবার আদর্শ বা বাবার পথেই নিজেদেরও পরিশ্রমী করে তুললো, ওরা দাঁড়িয়ে গেল। তাতে ওর মার সবসময় আগলে রাখতো তাকে। মার শাসনও ছিল, ভালোবাসছে যেমন শাসনও ছিল। কেন সেই শাসনের জন্যই হয়তো ওরা আজ দাঁড়িয়ে গেছে, ওরা বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, পরিচয় দেওয়া যায়। ভালো হোক এই চাই, ওদের মনেরও ভালো হোক। 60 বছর আগে 15 জন ছেলেরা তাদের বাবাকে বা মাকে মনে রেখেছে। এটা তো সব জায়গায় এটা স্বাভাবিক ঘটনা নয়, স্বাভাবিক হওয়া উচিত ছিল। কিন্তু আজকাল ছেলেরা বড় হলে তার বাবা মা নিজে হয়তো তাদের ওপরে প্রেশারটা পড়ে, কিন্তু সেই প্রেশার অবজ্ঞা করার ক্ষমতা তাদের থাকে না। যদিও আমার ভাগ্যে এটা হয়নি এখনো, সত্যিকারের ঘটনা। মানে আমি আমার ছেলের জন্য গর্বিত, সত্যি গর্বিত। হ্যাঁ, তবে ছেলের জন্য কিন্তু এই কথাই বলছি। তবে ওরাও ভালো থাকুক। সব ছেলে হয় না তো, ওরা হয়েছে, আমার ছেলে হয়েছে, সবার ছেলে হোক তাই কামনা। কারণ আমি নিচে দেখলাম তারাও 50 বছরে বাবা মার বিবাহবার্ষিকী করছে, জুবিলি করছে। এদেরও দেখছি হয়তো সে সুযোগ হয়নি, কিন্তু সেটাকে মনে রাখা ভোলার জন্যে হয়তো ওরা এটাকে আঁকড়ে ধরেছে। ওদের মঙ্গল, ওরা ভালো থাকুক, মনেও ভালো থাকবে, আমার আশীর্বাদ। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। মঞ্জু, তোমার 60 বছর পূর্তি উপলক্ষে একটা জন্মদিন পালন করা হচ্ছে। আজকে খুব আনন্দ লাগছে। যখন 72 সালে তোমার যখন বিয়ে হয়, বিয়েতে তোমাকে দেখতে গিয়েছিলাম আমি, আর জামাইবাবু সঙ্গে ছিল। তোমাকে দেখতে গিয়েছিলাম। তোমার সেই ঝুঁটি বাঁধা ছোট ছোট চুল, সেই যে ঝুঁটি বেঁধে সে ভিতরে বল দিয়ে যে তোমার ঝুঁটি বাঁধা, তুমি আসলে, এসে বসলে, তোমাকে দেখলাম, পছন্দ হলো। জামাইবাবু বললো না ঠিক আছে, এখানেই বিয়ে হবে। বিয়ে হলো, তুমি বউ হয়ে এলে। কালীরঞ্জন তখন বোধ হয় সবে চাকরিতে ঢুকেছে। আসলে বেশ আনন্দের সঙ্গেই কাটছিল। তারপরে তো কালীরঞ্জন এখানে চলে এলো, বাড়ি করলো এখানে। তারপরে রানা, রাজা এরা সব হলো, বড় হলো। আজকে তারা তোমার জন্মদিন পালন করছে। এটা খুবই আনন্দের ব্যাপার। আর তুমি যে মানুষকে ভালোবাসো, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তুমি বরাবরই আমাদের দাদার মতোই দেখেছো, আমরাও তোমাকে ছোট বোনের মতো দেখি। তো এইটাই তুমি বজায় রেখো। আর আমাদের তো অনেক বয়স হয়ে গেল, আমারও তো অনেক বয়স হলো। ভালো থেকো, সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে আনন্দ করো। ছেলেরা যে এখন মানুষ হয়েছে, তোমার এখন তো নাতি নাতনি সবাই আছে, আনন্দের সঙ্গে থাকো, এই আশীর্বাদ করি। গলা ছেড়ে গান গেয়ে যাই, গলা ছেড়ে গান গেয়ে যাই, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যাই। মা আমার পায়ের উপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। মা আমার পায়ের উপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। এলোমেলো আর এলো ফেলো আর কোনো কিছু থাকবে না যে তাই, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। এই ছিলে শোন শোন শোন, আসিস তোরা খেতে বিয়ের ভোজ, রুই কাতলা কখানা চাই নিয়ে রাখিস খোঁজ।
আশু ভাই করিম চাচা এসো গো সবাই, আশু ভাই করিম চাচা এসো গো সবাই, আসরে ঢোল বাজিও বাজিও সানাই, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান গেয়ে যায়। আমাদের ছোট যা হিসেবে আমরা দেখি না, আমি আমার মঞ্জুকে আমি আমার মেয়ের মতন ভাবে দেখি। সে ছোটোর থেকেই সে আমাদের খুব অনুগত, আমরাও খুবই। সে আমার বিপদে আপদে সবসময় ঝাঁপিয়ে পড়েছে বা পড়ে। আজকে মঞ্জু আমার বিপদে যা করেছে একদিন, তা আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। তারপরে সে সবার জন্য, শুধু ফ্যামিলি আমার জন্য, সবার জন্য সে ঝাঁপিয়ে পড়ে, সবার ভালো মন্দ বিচার করে, ছোট হয়ে সে বড়োর কাজ করে। তার গুণের তুলনা নেই। আমার কাছে তার আশীর্বাদ থাকলো, শুভেচ্ছা থাকলো, সে ভালো, তার জীবনে শান্তি পায়। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে, দিবা শেষে কিষান যখন আসতো ফিরে, ঘিম আম কাঁঠালের পিড়িটিতে বসতো তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি, সেই কাহিনী শোনাই শোনো। আমার কাকিমার একটা কথাই সবসময় মনে হয়, আমার বাপের বাড়ি বাড়ির ফ্যামিলি যত সম্পর্ক ভালো রাখা, কাকিমা তার একটা মানে সেতুবন্ধন বলা যেতে পারে, যার সঙ্গে যখন কোনো যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে, কাকিমার সঙ্গে আমার বহু স্মৃতি রয়েছে। কাকিমা আমাকে বিয়ের জন্যও খুব চেষ্টা করেছিল, সব তাইতে আমাকে সাহায্য করেছে। এখনো পর্যন্ত আমি যদি কাকিমার কাছে গিয়ে দাঁড়াই, কাকিমা আমাকে খুব ভালোবাসে। আর কাকিমার একটা গুণ আমি না বলে পারবো না, বাড়িতে যত লোকজন আসুক, আত্মীয় স্বজন আসুক, প্রত্যেকটা লোককে কাকিমা নিজে হাতে পরিবেশন করে খাওয়ায়, তৃপ্তি করে খাওয়ায়, সেইটা আমার ভীষণ ভালো লাগে। আমরা হয়তো জীবনে এটা কোনোদিনই করতে পারিনি, পারবও না। আর কাকিমার সম্বন্ধে যেটা না বলবো সেটাই কম হবে। অনেক কিছু বলার আছে, কিন্তু অনেক কথাও থেকে গেল। যাই হোক, কাকিমার 60 বছর জন্মদিনে আমি কাকিমাকে প্রণাম জানাচ্ছি। কাকিমার মতন যেন এক কোণাও কিছু পেতে পারি। সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় সে ডাকে আয় চলে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় সে ডাকে আয় চলে আয়, ছায়া সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, এমন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখায়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় সে ডাকে আয় চলে আয়।
হাই, কাম ব্যাক এগেন। 0 ফুট থেকে 0 মাইলে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, 0 ডিগ্রির উপর টেম্পারেচার, ছাউগুলো বরফে জমে গেছে, আর এর মধ্যেই কাঁপুনি লেগে যাচ্ছে। এর আগের আমি যখন এসেছিলাম তখন ছিলাম সমুদ্রে 0 ফুটে, আর এখন আছি 0 মাইলে, মানে 13,000 ফুট উপরে। তো কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম? আশা করছি ভালো লাগছে, সবাই এনজয় করছেন। বিভিন্ন লোকে বিভিন্ন ওপিনিয়ন দিচ্ছে, বিভিন্ন শট আসছে, তার মধ্যে আমিও আবার ফিরে আসছি। কিছু সিনসিনারি দেখছেন, একঘেয়ে লাগছে না তো, বোরিং লাগছে না তো? আমাকে যেটা বলতে হবে আজকে সেটা হচ্ছে যে সবাই এখানে অনেক কিছু এক্সপ্রেশন দিয়েছে মায়ের, আমার মায়ের সম্পর্কে, তাদের জায়ের সম্পর্কে, তাদের কাকিমার সম্পর্কে। তো আমি আমার মায়ের সম্পর্কে আর নতুন করে কি বলবো? ছোটোর থেকে বড় হওয়া অবধি সবই তো তার কৃতিত্ব। একটা কথা বলতে পারি যে আমি যে ভাগ্য নিয়ে জন্মেছি, আমি চাই যুগে যুগে যেন তাকেই আমি মা হিসেবে পেতে পারি। কারণ আমি মনে করি আমার মার কাছে আমার জন্ম সার্থক। এই মা পেয়ে আমি আমার জীবনে সার্থক। আমি যেন বারে বারে এই মায়ের কোলেই জন্ম নিতে পারি। আমি যেন তাকে জীবনভর সেবা করতে পারি, জন্ম জন্ম সেবা করতে পারি, তাকে হাসিতে খুশিতে রাখতে পারি। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে। আমার বাবা আমার মেজ বোনকে খুবই ভালোবাসতো, কিন্তু তার বুদ্ধির কাছে সে পেরে উঠতো না, এবং সব কিছু একটা নিজের হাতে কন্ট্রোলে নেওয়ার মতন ক্ষমতা ছিল আমার মেজ বোনের, এবং সেই কন্ট্রোলটা এখনো পর্যন্ত রেখেছে আর রাখতে পেরেছে, এটি আমাদের সৌভাগ্য। তবে তার সম্বন্ধে বলে তো কোনো কিছু শেষ করা যাবে না। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সে সব বিষয় কিছু করলে, কিছু রাগ হলে সে যেমন আমাদের সঙ্গে